আমি আপনাদের নিয়ে যাব 600 বছরেরও পুরানো একটি জাগ্রত মন্দিরে। আর এই মন্দিরটি হচ্ছে মাকড়দহের মাকড়চণ্ডী মন্দির। এই হচ্ছে দেখুন মায়ের বিগ্রহ। এই এখন আমাদের ট্রেন ঝালুয়ার বে স্টেশনে ঢুকছে। দেখুন এই স্টেশনটিকে অনেকে বাংলার ডুয়ার্সও বলে থাকে। দেখুন একবার স্টেশনটা, এই হচ্ছে স্টেশন চত্বর। আর দেখুন দিয়ে গেছে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজ আমি আপনাদের নিয়ে যাব 600 বছরেরও পুরানো একটি জাগ্রত মন্দিরে। আর এই মন্দিরটি হচ্ছে মাকড়দহের মাকড়চণ্ডী মন্দির। তো এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে। এখান থেকে আমরা আমতা লোকালে করে যাব হচ্ছে মাকড়দহ স্টেশন, সেখান থেকে তারপরে যাব হচ্ছে আমরা মন্দিরে। তো চলুন যাওয়া যাক। এই আমাদের হাওড়া আমতা লোকাল 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলুন ট্রেনে উঠে তারপরে আবার আপনাদের বাকি ইনফরমেশন শেয়ার করব। এই আমরা উঠে পড়েছি হাওড়া আমতা লোকালে। এটা করে আমরা এখন যাব হচ্ছে মাকড়দহ স্টেশনে। আর এখান থেকে মাকড়দহের দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলোমিটার মতো। এই আমাদের হাওড়া আমতা লোকাল এখন হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে। আর এখন বাইরেও বেশ টিপটিপ করে বৃষ্টি নেমে গেছে। কিছুক্ষণ আগে পর্যন্ত খুব গরম ছিল, এখন বেশ ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে। এই এখন আমাদের ট্রেন ঝালুয়ার বে স্টেশনে ঢুকছে। দেখুন এই স্টেশনটিকে অনেকে বাংলার ডুয়ার্সও বলে থাকে। দেখুন একবার স্টেশনটা, এই হচ্ছে স্টেশন চত্বর। দেখুন এই আমরা পৌঁছে গিয়েছি মাকড়দহ স্টেশনে। এবার এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। সামনে দিয়ে টোটো অটো কী পাই সেটাতে করে আমরা যাব হচ্ছে মাকড়দহ বাজার। সেখানেই আর কি রয়েছে হচ্ছে মাকড়চণ্ডী মন্দির। আর মাকড়দহ স্টেশনটা একবার আপনাদের দেখাই, কি সুন্দর। এই হচ্ছে দেখুন স্টেশন চত্বর, এটা হচ্ছে মাকড়দহ স্টেশন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকেই বেরিয়ে যেতে হবে এখন আমাদের সামনের দিকে। ঝালুয়ার বে স্টেশনের পরের স্টেশনই হচ্ছে মাকড়দহ স্টেশন। তো চলুন বাইরে যাওয়া যাক। বাইরে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আপনারা যদি শীতকালের দিকে এই মন্দিরে আসার প্ল্যান করেন তো এইখানে এই স্টেশনটা এসে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। স্টেশনটা বেশ সুন্দর, দেখুন চারিপাশটা, আমার তো খুব ভালো লেগেছে বেশ স্টেশনটা। এই হচ্ছে দেখুন মাকড়দহ স্টেশন, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে বেরাতে হবে আপনাদের। স্টেশন থেকে বেরিয়ে এসে এই সোজা রাস্তাটা যেটা দেখছেন, এই সোজা রাস্তা দিয়ে কিছুটা যেতে হবে আপনাদের, তারপরে মেন রাস্তায় উঠে যাবেন। আর এই যে রাস্তাটা আর এই যে যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দর। দুপাশে বেশ গাছ, গরম রয়েছে কিন্তু পুরোটাই ছাওয়া, যার জন্য খুব একটা কষ্ট হচ্ছে না, বেশ ভালোই লাগছে। এই স্টেশনের সামনে এখানে চলে আসবেন বাইরে। এই রোড থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এখান থেকে যেতে হবে মাকড়দহ বাজার। চলুন, কত করে এখান থেকে মাকড়দহ বাজার 10 টাকা করে নিচ্ছে। তো চলুন যাওয়া যাক। এই আমরা চলে এসেছি মাকড়দহ মোড় বা মাকড়দহ বাজার। এই যে রাস্তাটি চলে গেছে, এইখান থেকে কিছুটা গেলেই হচ্ছে মন্দির। তো চলুন যাওয়া যাক। আর আপনারা যদি বাসে করে আসেন আপনাদের কিন্তু এইখানটাই নামাবে, মাকড়দহ বাস স্ট্যান্ড। এই জায়গাটা নামাবে, বাজার বললেই আর কি এই জায়গাটা নামিয়ে দেবে। এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেখানে কিছুটা গেলেই হচ্ছে মন্দির। তো চলুন যাওয়া যাক। এই আমরা পৌঁছে গিয়েছি একদম মন্দিরের কাছে। এই যে দেখুন বাজার, এই বাজারের থেকে একটুখানি গেলেই হচ্ছে মন্দির। চলুন মন্দিরে নিয়ে যাই আপনাদেরকে। বাজারের মধ্যেই আর কি মন্দিরটা। চলুন, এই হচ্ছে দেখুন চণ্ডীধাম মন্দির। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক।
তো এই মন্দিরে আসার ব্যাপারে আমি আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখি। আপনারা কিন্তু ট্রেনে করেও আসতে পারেন, এছাড়া আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। বাসে করে আসতে হলে আপনারা কিন্তু ধুলাগড়গামী যে কোনো বাসে উঠে আসতে হবে হচ্ছে অঙ্কুরহাটি, আর অঙ্কুরহাটি থেকে যে কোনো একটি টোটো ধরে চলে আসতে পারবেন মাকড়দহ। আর আপনারা যদি কলকাতার ধর্মতলা থেকে কিংবা রবীন্দ্র সদন থেকে আসেন, ধর্মতলা থেকে যদি আসতে চান তো আপনাদের C11 বাস ধরতে হবে। আর যদি আপনারা রবীন্দ্র সদন থেকে আসেন K11 বাস ধরে চলে আসতে হবে হচ্ছে এই মাকড়দহ বাজার থেকে তো একদম মন্দির কাছেই। হাওড়া জেলার মাকড়দহের মাকড়চণ্ডী মন্দির মহিয়ারি জমিদার রামাকান্ত কুণ্ডু চৌধুরী 1821 সালে মন্দির নির্মিত করেন। পরে 1968 সালে বিড়লা ট্রাস্টের মাধ্যমে মন্দিরটি পুনঃসংস্কার হয়। মন্দিরের উচ্চতা 40 ফুট। মূল মন্দিরের সামনে কড়িবর্গা ছাদ বিশিষ্ট একটি নাট মন্দির রয়েছে। মায়ের মূল মন্দির ছাড়াও একটি ভৈরব মন্দির রয়েছে। ভৈরব মন্দিরের সামনে নন্দী মহারাজ বিরাজমান। এই আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। তো চলুন আগে আপনাদেরকে আমি ঠাকুরটি দর্শন করিয়ে দিই, তারপরে আমি একে একে পুরো মন্দিরটি আপনাদের পুরো ভালো করে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে ঠাকুরের বিগ্রহ, এইটুকুই আপনারা দেখতে পাচ্ছেন। এর পেছনেও একটি বড় ইতিহাস আছে, সেটাও আমি আপনাদেরকে পরে জানাবো। দেখুন ঠাকুরের মধ্যে এই আমি আপনাদের মন্দিরের বিগ্রহটি দর্শন করালাম। তো চলুন এবার একে একে পুরো মন্দিরটি খুব ভালো করে একটু ঘুরে দেখে নিই। আর আপনাদের এই মন্দিরের গেট থেকে আপনারা সোজা ঢুকেই সামনে দেখতে পারবেন একটি ফোয়ারা রয়েছে, আর তার সামনেই রয়েছে হচ্ছে নাট মন্দির। আর নাট মন্দিরের সামনেই রয়েছে হাড়িকাঠ। এখানে কিন্তু আগে বলি দেওয়া হতো, এখন কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই পুরো জায়গাটাকে গ্রিল দিয়ে ঘিরে রাখা রয়েছে। আর মন্দিরের ডান হাতে রয়েছে একটি আটচালা শিব মন্দির, আর তার সামনেই রয়েছে দেখুন নন্দী মহারাজ। চলুন আপনাদের এই মন্দিরটি একটু দেখি দর্শন করিয়ে আনি ঠাকুরের। এই হচ্ছে একটি ভোলে বাবার মূর্তি। মন্দিরের পেছনেই রয়েছে হচ্ছে মায়ের মূল মন্দির। আর এই মন্দিরে কিন্তু টোটাল 3টি গেট রয়েছে, এই একটি, আর এই পাশে একটি, আরেকটি ওই পাশে, টোটাল 3টি গেট রয়েছে। মন্দিরটি কিন্তু অপূর্ব সুন্দর, আর মায়ের মূর্তিরও একটা ইতিহাস রয়েছে, সেটাও আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। দেখুন আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে যারা আপনারা পুজো দেবেন, এখানেই দেখুন বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা রয়েছে, মন্দিরের পাশেই রয়েছে এই জায়গাটি করা। আর এই হচ্ছে দেখুন, এটা হচ্ছে নাট মন্দির, বিশাল বড় নাট মন্দির। আর নাট মন্দিরের ভেতরে দেখুন পাখাও রয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে এসে কিন্তু বসে কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবেন পাখার তলায়। আর এই যে মন্দিরের পেছনেই রয়েছে দেখুন সরস্বতী নদী। তো চলুন আপনাদেরকে ওটাও দেখিয়ে আনি। এই যে দেখুন মন্দিরের পেছনেই রয়েছে হচ্ছে সরস্বতী নদী। এই হচ্ছে সরস্বতী নদী। এক সময় এখানে অনেক ব্যবসা বাণিজ্য হতো, এখন কালের দশায় এখন এটা জাস্ট এইটুকুই অবশিষ্ট রয়ে গেছে, জাস্ট একটা পুকুরের মতো। আর এই পাশে দেখুন একটি বিশাল বড় বট গাছ রয়েছে। এই যে দেখুন অন্নকূট যখন হয় তখন এই যে জায়গাগুলি করা আছে দেখুন, 4খানা উনুন করা আছে, এইখানে রান্না বান্না করা হয়। এটা হচ্ছে মন্দিরের পেছনেই রয়েছে। আর অন্নকূটের সময় যত প্রসাদ রান্না হয় সেটা এই বড় কড়াইটাতে করে রাখা হয়। এই হচ্ছে দেখুন যখন অন্নকূটের রান্না হয় তখন দেখুন এখানে সব তার সরঞ্জাম রয়েছে, বেশ বড় বড় হাঁড়ি। আর যেখানে যে রথ যে টানা হয়
তার দড়িও এখানে রাখা রয়েছে। সামনেই রথ উৎসব আসছে, আপনারা চাইলে আসতে পারেন। এই যে দেখুন সেই যে পাথর, এই পাথর দিয়েই কিন্তু পুরানো দিনের যে মন্দিরটা ছিল এই পাথরেই তৈরি করা ছিল। পরে কিন্তু নতুনভাবে এই মন্দির সংস্করণ করা হয়েছে এইভাবে। এই হচ্ছে দেখুন, এখানে দেখুন মন্দিরের পুজো দেওয়ার টাইমিং দেওয়া রয়েছে। আর এখানে যদি মন্দিরের দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান থেরও ব্যবস্থা রয়েছে। এখানে যে নাম্বারটি রয়েছে দেখুন, এই নাম্বারগুলিতে যে কোনো একটিতে কল করলে হবে। আমি নাম্বারগুলো স্ক্রিনেও দিয়ে দেবো। আর আপনারা যদি এখানে কিছু দান করতে চান সেটাও যোগাযোগ করে দিতে পারেন। আর দেখুন এখানে এই মন্দিরের যে বাৎসরিক পুজো হয় সেইগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে যদি আপনারা গাড়ি পুজো দিতে চান 2 চাকা 4 চাকা, সেগুলোও এখানে আপনারা করতে পারবেন। এই পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে পজ করে দেখে নেবেন। তো আপনাদের এই যে মাকড়চণ্ডী মন্দিরটি ঘোরালাম, এই মন্দিরের যে বিগ্রহটি দেখলেন এত ছোট, তার পেছনে একটি কাহিনী রয়েছে। তো চলুন আপনাদেরকে একটু শোনাই, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এখানে দেবী মূর্তিটি লাল টকটকে সিঁদুরে রাঙানো একটি শিলাখণ্ড। দেবী এখানে রূপার সিংহাসনে বিরাজমান। এখানে মায়ের উচ্চতা ছিল 10 ফুট, তাই পূজারীর পক্ষে প্রতিদিন মাকে মালা পরানো কষ্টসাধ্য ছিল। তাই মালা পরানোর সময় প্রতিদিন পূজারী দুঃখ প্রকাশ করত। একদিন মালা পরানোর সময় হঠাৎ করেই মা পাতালে প্রবেশ করতে থাকে। তখন পূজারী মাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলে মা সেই অবস্থাতেই রয়ে যায়। এখানে মায়ের ধর পাতালে প্রবিষ্টা, আর গলা থেকে মাথা পর্যন্ত ভূমির ওপরে। এই আপনাদের মাকড়চণ্ডী মন্দির দর্শন করে দিলাম। আর এই মন্দিরের কিছুটা পাশেই রয়েছে একটি তারা মন্দির। আর এই মন্দিরের যে রথ রয়েছে সেটিও ওখানে রাখা আছে। তো চলুন আপনাদেরকে সেটিও আমি একটু দর্শন করিয়ে নিয়ে আসি। এই এখন আমরা চলে এসেছি মাকড়দহ মন্দিরের পাশেই রয়েছে কিছুটা মা তারার মন্দির। চলুন আপনাদেরকে একটু মা তারার দর্শন করিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দেখুন মায়ের বিগ্রহ। আর মা তারার মন্দিরের ডানাতেই রয়েছে একটি শিবের মন্দির। এই মা তারা মন্দির আর শিব মন্দিরের মাঝখানেই রয়েছে বজরংবলীর মন্দির। দেখুন আর এই হচ্ছে মন্দির। মন্দিরের বাইরেই রয়েছে দেখুন একটি বিশাল বড় বট গাছ, আর বট গাছের নিচেও একটি শিবলিঙ্গ। এই আপনারা মাকড়চণ্ডী মন্দির দেখতে আসলে কিন্তু এই তারামায়ের মন্দিরটিও দেখে যাবেন, খুব পাশেই রয়েছে। খুব সুন্দর মূর্তি, খুব সুন্দর মন্দির, ছোট্ট মন্দির। আর তারামায়ের মন্দিরের পেছনেই রয়েছে দেখুন এই মাকড়চণ্ডী মন্দিরের যে রথ, সেই রথটি কিন্তু এখানে রয়েছে দেখুন। এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান তো এখানে কিন্তু আমি একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু তাতে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। এসে কিন্তু আপনারা এখানে ভোগ গ্রহণ করতে পারেন। আর এখানে কিন্তু 2 রকম ভোগ আছে, একটি হচ্ছে আমিষ ভোগ আর একটি হচ্ছে নিরামিষ ভোগ। নিরামিষ ভোগের দাম হচ্ছে 60 টাকা, আর যদি আপনারা আমিষ ভোগ নেন সেটা হচ্ছে 80 টাকা। তো এখন মাকে ভোগ নিবেদন করা হয়েছে, তো মাকে ভোগ নিবেদন করার পরেই আমাদের ভোগ বিতরণ করা হবে। তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন চলুন মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে আনি। দেখুন মাকে ভোগ দেওয়া হয়েছে, এরপরেই যত ভক্ত আছে তাদেরকে এই ভোগ বিতরণ করা হবে। এই হচ্ছে দেখুন ভোগ ঘর। চলুন আপনাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন ঠাকুরের ভোগ এখানে রাখা রয়েছে। এখন বাজে দুপুর
1:45 আর এখন আমাদের ভোগ খাওয়ার টাইম হয়ে গেছে। তো মাকে কিছুক্ষণ আগেই ভোগ নিবেদন করেছে, তো এখন আমাদেরও ভোগ খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলুন 60 টাকার ভোগে এখানে কী কী দিচ্ছে আমিও খাবো আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই চলে এসেছি আমরা ভোগ গ্রহণ করতে। আর এখানে দেখুন চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু এখানে এসে বেশ সুন্দরভাবে বসে দুপুরের ভোগটা গ্রহণ করতে পারবেন। আর এই 60 টাকার ভোগে প্রথমেই দেখুন দিয়ে গেছে খিচুড়ি, পটল ভাজা, আর এখানে একটা শাক ভাজা, আর দেখুন দিয়ে গেছে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর দিয়ে গেল দেখুন আমড়ার চাটনি, আর শেষ পাতে দেখুন দিয়ে গেছে হচ্ছে পায়েস। তো এই আমাদের মন্দির দর্শন করাও হয়ে গেল, ভোগ গ্রহণও করে নিলাম। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।